नमस्कार बंधुरा आशा करी आपनादेर आगेर दुटी भिडियोए आमी बैंकेर लकार सम्बन्धीय किछु इनफरमेशन दिएछिलाम एबं आरेकटिते साइबर क्राइम सम्बन्धीय किछु इनफरमेशन दिएछिलाम। आशा करी ओई भिडियो दुटी आपनादेर सामान्य किछु काजे एसेছে कारण आपनादेर प्रतिक्रियाय आमी देखलाम जे अनेकेई भिडियोटी लाइक करेছেন এবং अनेकेई भिडियोटी देखेছেন। तो आज के बैंकिंग संक्रांत एक अति गुरुत्वपूर्ण इनफरमेशन आमी आपनादेर संगे शेयर करছি। सेटा हलो आमादेर मध्य निम्नबित्त निम्न मध्यबित्त मध्यबित्त एवं उच्चबित्त साधारणत तो ये चारटी श्रेणी बैंकेर ओपर प्रचंडभावे निर्भरशील एवं बर्तमान युगे प्रत्येक घरेई पावा जाबे जे बैंके आमरा फिक्स डिपোজিট करी। एबार बैंके फिक्स डिपোজিট करी करार पर बैंके फिक्स डिपোজিট करार पर किछु नियम आछे 15G 15H तो आमरा जमा करते हय सेटा आमरा करे थाकी। किन्तु आमी आपनादेर आजके बोलबो सम्पूर्ण अन्य एकटी विषय सेटी हलो विशेषत 55 থেকে 65 এই এজের মধ্যে যারা আছেন তারা যদি এই ভিডিওটি দেখেন আমার মনে হয় তাদের একটু সতর্ক হবার সুযোগ বেশি থাকবে। কারণ বর্তমানে এই ধরনের প্রতারণা এত বেশি হচ্ছে যে প্রতারিত হয়ে যাওয়ার পরে যখন ধরা পড়ছে ব্যাপারটা তখন আর কিছু করার থাকছে না। তো আমি আপনাদের বলছি ব্যাপারটা কি। সেটা হলো ধরা যাক এক ব্যক্তি যার বয়স 58 বছর তিনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন। এবার তার ওই ফিক্সড ডিপোজিটটি ম্যাচিওর হয়েছে। ম্যাচিওর হওয়ার পর উনি ব্যাংকে গেছেন ওটাকে আবার রিসাবমিট করবেন ওটা রিফিক্স করবেন হ্যাঁ এই ভেবে গেছেন ব্যাংকে। তো ধরা যাক ওই ব্যক্তির 1 লাখ টাকা বা 5 লাখ টাকা বা যে কোনো অ্যামাউন্টের টাকা ওটা ম্যাচিওর হয়েছে। ম্যাচিওর হওয়ার পর উনি ওই টাকাটি আবার রিফিক্স করবেন এই ভেবে গেছেন ব্যাংকে। এবার এখন ব্যাংকে আপনারা গেলে দেখবেন ব্যাংকের মধ্যে ব্যাংকের এরিনার মধ্যে একটা জায়গায় টেবিল চেয়ার সাজিয়ে বেশ কিছু সুবেশা তরুণ এবং সুবেশী তরুণীরা বসে আছেন। হ্যাঁ যুবক যুবতীরা তরুণ তরুণীর থেকেও বলা ভালো সুবেশা সুবেশী যুবক যুবতীরা বসে থাকেন এবং তারা আপনাদের সহায়তা আপনাদের বলতে এখানে কাস্টমারদের সহায়তা করবার জন্য অতি উদ্গ্রীব হয়ে থাকেন। তো আপনি গেছেন ব্যাংকে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললেন যে আমি এই ম্যাচিওর হয়েছে আমি এটা রিফিক্স করব। দেখবেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের কর্মীরা ওই আপনাদের ওই সুবেশা যুবক যুবতীদের কাছে পাঠিয়ে দিল যে ওনাদের সঙ্গে কথা বলুন ওনারা আপনাকে সহযোগিতা করবেন। তো আপনি গেলেন তাদের কাছে ব্যাংকের মধ্যেই তারা টেবিল চেয়ার নিয়ে বসে আছেন। এবার ওরা আপনার ব্যাংকের বইটা দেখলো যে হ্যাঁ আপনার এই এত টাকা ম্যাচিওর হয়েছে। এইবার ওরা আপনাকে বলল বিশেষত এটা বলে হলো এই 60 62 58 এই এজের পার্সনদের বা 65 হ্যাঁ এই এজের পার্সনদের এটা বেশি হয়। তো ওরা আপনাকে বলল যে দেখুন আপনার তো ম্যাচিওর অ্যামাউন্ট এই হয়েছে এবার আপনি এই টাকাটা তো রিফিক্স করতে চাইছেন। তো রিফিক্স যে করবেন আপনি ফিক্সড ডিপোজিট করবেন ফিক্সড ডিপোজিটের রেট অফ ইন্টারেস্ট এইটা 3 বছরের জন্য এত টাকা পাবেন 5 বছরের জন্য এত টাকা পাবেন। কিন্তু আপনি যদি এই আমাদের এইখানটায় টাকাটা রাখেন এইখানটায় বলতে ওরা এইখানটাই বলবে ওরা কোনো কোম্পানির নাম বা কিছু এসব বলবে না। প্রথমে ওরা একটা ফর্ম দেখাবে ফর্মের মধ্যে অনেকগুলো পাতা থাকবে ওইখানে কোম্পানির নাম ইত্যাদি সমস্ত কিছুই আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অতটা পড়ে দেখি না। আমরা ব্যাংকের মধ্যে যে ব্যক্তি কথা বলছেন আমাদের সঙ্গে টেবিলের উল্টো দিকে বসে আছেন হ্যাঁ এবং তার পদমর্যাদা আমরা ধরেই নিই তিনি ব্যাংকের খুব বড় ম্যানেজার আর কি। তো আমরা তার কথায় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ তার কথায় বিশ্বাস করে আমরা বলি যে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এই 10 লাখ টাকা বা এই 5 লাখ টাকা বা এই 1 লাখ টাকা আমি কত দিনে কত টাকা হবে বলুন।
এবার ওরা বললো একটা অ্যামাউন্ট, বেশ লামসাম একটা অ্যামাউন্ট বললো, যেটা আপনার পছন্দ হলো। এই টাকাটা আপনি কবে পাবেন, এই টাকাটা আপনি 5 বছর বাদে পাবেন, 10 বছর বাদে পাবেন, 3 বছর বাদে পাবেন, এরকম ওরা বললো। তখন আপনি ভাবলেন যে আচ্ছা তাহলে এইখানে যখন এই পাওয়া যাচ্ছে, এইখানে রেখে দেখা যাক। তো এবার আপনার মনে ভরসাও হচ্ছে, কারণ আপনি তো গেছেন ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গেছেন আপনি, ঠিক আছে। আপনি প্রাইভেট ব্যাংকে তো এগুলো হলে কিছু বলার নেই, হয়তো বটেই, তাও কিছু বলার নেই, কিন্তু আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গেছেন, আপনার মনে এই ধারণা আছে যে রাষ্ট্র আপনার সমস্ত টাকা পয়সা অতি সযত্নে রাখছে, খুব সিকিওর অবস্থায় রাখছে। সেই জন্য আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন, আপনার ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্ট হয়েওছে, আপনি পেয়েওছেন অনেক টাকা। এত দিন ধরে ফিক্সড ডিপোজিটে আমরা সবাই ফিক্সড ডিপোজিট করেছি ব্যাংকে, এবং আমরা অনেক টাকা পেয়েছি ফিক্সড ডিপোজিট থেকে। কিন্তু এখন যেটা হচ্ছে, ব্যাংকের মধ্যে ব্যাংকের অনুমতি নিয়ে ব্যাংকে টাকা দিয়ে কিছু প্রাইভেট অর্গানাইজেশন ব্যাংকে স্পেস ভাড়া করছে। খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন। ব্যাংকের মধ্যে ধরা যাক ওটা এসবিআই ব্যাংক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, মানে পিএনবি হতে পারে, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে পারে, ব্যাংকের মধ্যে ওরা স্পেস ভাড়া নিচ্ছে, ব্যাংক ওদের ওই স্পেস ভাড়া দিচ্ছে। ভাড়া দিয়ে এবার কোনো প্রাইভেট কোম্পানি ওইখানে বসে ব্যবসা করছে। কি ব্যবসা করছে? তারা বলছে আপনারা এইখানে টাকা রাখুন, আমাদের এত টাকা দেবো। বেশিরভাগ ক্ষেত্রেই ওইটা হয় ইন্স্যুরেন্স, বেশিরভাগ ক্ষেত্রেই ওটা হয় কোনো ইন্স্যুরেন্স কোম্পানি। আপনি কিন্তু ফিক্সড ডিপোজিট করতে গেছেন, হ্যারাজ আপনাকে ডাইভার্ট করে দিচ্ছে ইন্স্যুরেন্স করতে। এইবার আপনি তো অত খুঁটিয়ে ওদের জিনিসগুলো পড়বেন না, 27 পাতা 25 পাতা 12 পাতা ইংরেজিতে খুদে খুদে অক্ষরে লেখা ফর্ম থাকে। কে পড়ে এই টোটাল 12 পাতা 15 পাতা 20 পাতার এই ফর্মগুলো? কেউ পড়ে না। কোথায় সই করতে হবে? এইখানে সই করতে হবে। কি লাগবে? আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর ফটো আপনি দিয়ে দিলেন, ওরা সই করিয়ে নিল, আপনার টাকা আপনি পেয়ে যাবেন এই ভরসাতে আপনি রাখলেন। এইবার আপনার কাছে কাগজ গেল, আপনার বাড়িতে কাগজ যাবে, ওই কাগজে লেখা থাকবে যে আপনি একটি ইন্স্যুরেন্স করেছেন, যেই ইন্স্যুরেন্সের টার্মটা এইরকমভাবে ডিক্টেট করা যে আপনি প্রত্যেক বছর, আপনাকে বলা হয়েছিল ধরুন আপনার ম্যাচিওর অ্যামাউন্ট হয়েছে 1 লাখ টাকা বা 5 লাখ টাকা, ঠিক আছে। আপনি ভাবছেন ওই 5 লাখ টাকা আপনি রিফিক্স করলেন, ওটা সার্টেন একটা সময় পর সার্টেন একটা টাকা হবে। কিন্তু ওইখানে যে কাগজটা এবার আপনাকে পাঠিয়েছে, ওইখানে বলা আছে হয়তো আপনাকে প্রত্যেক বছর 2 লাখ টাকা করে দিতে হবে, এবং এইটা 5 বছর ধরে দিতে হবে বা 3 বছর ধরে দিতে হবে, ঠিক আছে। 5 বছর ধরে প্রত্যেক বছর আপনি 2 লাখ টাকা করে দিতে হবে, আপনি 10 লাখ টাকা হবেন, সেইটা আপনি 15 বছর বাদে গিয়ে এত টাকা পাবেন। আপনি তো এইটা জানেন না, আপনি ভেবেছেন যে 5 বছর বাদে আপনি এত টাকা পাবেন, সেরকমভাবেই আপনাকে মাথায় সেগুলো ওরা বলেছে। ওই টেবিলের উল্টো দিকে ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টেবিলের উল্টো দিকে বসে থাকা লোকজন আপনাকে বুঝিয়েছে, আপনি রেখেওছেন। এবং তারপর 15 থেকে 1 মাস, 15 দিন থেকে 1 মাসের মধ্যে, বা কিছু ক্ষেত্রে 2 মাস 2.5 মাস বাদে অনেকে বুঝতে পারে, অনেকে তাও বুঝতে পারে না, যখন কিছু করার থাকে না, 4-5 মাস হয়ে যায় বা 1 বছর হয়ে যায়, তখন আপনার কাছে আবার একটা চিঠি আসবে। কি চিঠি আসবে? যে আপনার টাকা দেওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আপনার টাকা দেওয়ার সময় হয়ে গেছে। তখন আপনি কিসের টাকা দেওয়ার সময় হয়ে গেছে? যে না, আপনি এই ডেটে তো আপনি একটা আমাদের পলিসি করেছিলেন, ওইখানে তো 1 টার্ম পলিসি ছিল যে আপনি ওখানে টাইম ফ্রেমে প্রত্যেক বছর এত টাকা করে দেবেন, তাহলে আপনার এই পলিসিটা রিনিউ হতে থাকবে এবং আপনি এই এত বছর বাদে এত টাকা পাবেন। তখন আপনি ভাবছেন যে আমি তো এরকম কোনো কিছু করিনি। এক্স্যাক্টলি আপনি ওটাই করেছেন, কারণ আপনি সই করে দিয়েছেন ফর্মে। ওই যে 15 পাতার ফর্মটা ছিল, আপনি সই করে বসে আছেন, ফটো দিয়ে দিয়েছেন, আপনার সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে দিয়েছেন, এবং আপনি জানেন না আপনি তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন, আগে যেরকম করেছেন সেরকম করেছেন। কিন্তু এবার তো আপনি প্রাইভেট কোম্পানির আওতায় এসে গেছেন, এবং প্রাইভেট কোম্পানির আওতায় এই কারণে এসেছেন যে ব্যাংক
তাদের স্পেসটা প্রাইভেট কোম্পানিকে ব্যবসা করার জন্য ভাড়া দিয়েছে। এটা গেল একটা। এরকম আরও আছে। ধরা যাক আপনি এসবিআইয়ের উদাহরণ দিই। এসবিআই কার্ড বা এসবিআই ইন্স্যুরেন্স অনেকেই করেন, ওই এসবিআইয়ের ব্রাঞ্চে গিয়েই করেন। অনেকেই জানেন না এসবিআই কার্ড বা এসবিআই ইন্স্যুরেন্স এদের সঙ্গে ডিরেক্টলি এসবিআইয়ের কোনো সম্পর্ক নেই। যদি কোনো কিছু হয়, আপনারা যখন এসবিআইকে গিয়ে জিজ্ঞেস করবেন, এসবিআই ম্যানেজারকে গিয়ে এই কোম্পানিতে আমি এই টাকা রেখেছিলাম এই ইত্যাদি, তো এটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, এটা কিছু করুন। ওরা যখন বলবে এই কোম্পানি আমাদের নয়, এসবিআই ম্যানেজার বলবে এই কোম্পানি আমাদের নয়, আপনি বলবেন আরে আপনাদের নয় মানে? এসবিআই কার্ড লেখা আছে, এসবিআই ইন্স্যুরেন্স লেখা আছে, আপনাদের না মানে? তখন ম্যানেজার আপনাকে তখন বলবে যে এসবিআই নামটা ওদের ভাড়া দেওয়া হয়েছে, অর্থাৎ ওই ইন্স্যুরেন্সের আগে, হ্যাঁ, ওটা হয়তো অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, তার আগে ওরা একটা এসবিআই জুড়ে নিয়েছে, কোলাবোরেশন করেছে, এবং ওই এসবিআই নামটা ওদের ইউজ করবার জন্য এসবিআই টাকার বিনিময়ে অনুমতি দিয়েছে। আর আমি আপনি সাধারণ মূর্খ মানুষজন যারা নিজেদের ভাবি যে আমরা সব বুঝে বসে আছি, তো আমরা ফেঁসে গেলাম। আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গেলাম, ভাবলাম রাষ্ট্র আমাদের সমস্ত কিছু সম্পত্তি রক্ষার জন্য বসে আছে দায়িত্ব নিয়ে। রাষ্ট্র তো এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, রাষ্ট্র না, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু একটি কোম্পানি, ঠিক আছে? ব্যাংক কিন্তু একটা কোম্পানি। রাষ্ট্র কাছে তার কিছু শেয়ার থাকে, স্টেক হোল্ড হিসেবে রাষ্ট্র 51%-এর বেশি থাকে। হ্যাঁ, তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিন্তু একটা কোম্পানি, এবং তারা তাদের বিজনেস স্বার্থটাই আগে দেখে। হ্যাঁ, সাধারণ মানুষের স্বার্থ দেখার জন্য কিন্তু ওরা বসে নেই। এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন। তো আপনাদের এই ব্যাপারটা বলার উদ্দেশ্য হলো এটাই, যদি আপনারা ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করেন, সবাই করে ব্যাংকে ফিক্সড ডিপোজিট, আমি করেছি, সবাই করেছে। হ্যাঁ, যদি আপনারা করেন ব্যাংকে ফিক্সড ডিপোজিট, কোনো ব্যাপার না, করতেই পারেন। কিন্তু আপনারা যখন দেখবেন যে ওই রকম ব্যাংকের ভেতরে গিয়ে বেশ কিছু সুবেশা যুবক যুবতী বসে আপনাকে খুব উদ্গ্রীব হয়ে আছে আপনাকে সাহায্য করবার জন্য, এবং বলছে এইখানে রাখলে বেশি টাকা পাবেন, এখানে রাখলে, আপনারা দয়া করে অবশ্যই ওদের কথায় না ভুলে আপনারা ওরা কি ডকুমেন্টস দিচ্ছে, কি চার্ট দিচ্ছে, ওটা আপনি ভালো করে পড়ে নেবেন। যদি ওখানে না পড়তে পারেন, বলবেন যে আমি এটা নিয়ে যাচ্ছি, আমি বাড়িতে পড়বো। যদি আপনি নিজে না বুঝতে পারেন, অন্য কাউকে দিয়ে পড়িয়ে নেবেন। হ্যাঁ, বুঝে আপনি করবেন। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রাইভেট ইন্স্যুরেন্স বা প্রাইভেট কোম্পানির কোনো মার্কেটিং এজেন্সির মাধ্যমে ওগুলো বিক্রি করা হয়ে থাকে। এবং সবথেকে বড় ব্যাপার, আপনি 2-3 মাস আগে যার কাছ থেকে, যে ব্যাংকে, যে ব্রাঞ্চে গিয়ে যে ম্যানেজারের থেকে কথায় ভুলে আপনি পলিসিটা কিনেছিলেন, আপনি 3 মাস বাদে গিয়ে দেখবেন ওই ব্রাঞ্চে ওই লোকটি নেই। জিজ্ঞেস করলে বলবে হয় সে চাকরি ছেড়ে দিয়েছে, নয় অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গেছে ইত্যাদি বলবে, মানে তাকে আর দেখতে পাবেন না আপনি। হোয়ারাজ আপনি তো ফেসে গেছেন, এখন আপনার টাকা চাই। তো আমরা দেখেছি এই ধরনের প্রচুর কেস কিন্তু আমাদের কাগজে আমরা পড়ি। হ্যাঁ, উপভোক্তা বিষয়ক দপ্তরেও প্রচুর এই ধরনের কেস হচ্ছে, আপনারা কাগজে ফলো করবেন। বিশেষত লকার নিয়ে আমি আমার আগের ভিডিওতে যেটা বলেছিলাম, আপনারা অলরেডি কাগজে দেখছেন যে লকারে কীরকম মানে ব্যাপার হচ্ছে। শিলিগুড়িতে হয়েছে, শিলিগুড়ি উপভোক্তা আদালত রায় দিয়েছে, ওইখানে 20 জন লকারে রেখেছিল সোনা দানা গয়না, এবার ডাকাতি হয়ে গেছে, লকার ভেঙে 20টা লকার ভেঙে ডাকাতরা সোনা দানা নিয়ে চলে গেছে, আর এদিকে পুলিশ রিপোর্ট হয়েছে, সবই কিছু হয়েছে। এবার ব্যাংক যেটা করছে, কোনোভাবেই ওই 20 জন গ্রাহকের সোনা ফেরত দিচ্ছে না। ওই 20 জন গ্রাহকের মধ্যে 3 জন ক্রেতা সুরক্ষা আদালতে 2016 সালে শিলিগুড়িতে মামলা করেছিল। বর্তমানে রায় বেরিয়েছে, ওই শিলিগুড়ি ক্রেতা সুরক্ষা আদালত রায় দিয়েছে, কাগজে আমরা সবাই দেখেছি যে ওই 3 জন কাস্টমার তাদের টাকা পাবেন, বাদ বাকি 17 জন আছে কিন্তু তারা পাবেন না। হ্যাঁ, কারণ 3 জন মামলাটা করেছেন, যে 3 জন মামলা করবেন সেই 3 জন পাবেন বলেছেন। কে বলেছে? শিলিগুড়ি জেলা উপভোক্তা আদালত বলেছে। এরপর কি হতে পারে, ব্যাংকের পুরো লস সেল আছে, ব্যাংক মাইনে করা উকিল পোষে এই সমস্ত ঝামেলার জন্য। তো
সেই লসেল ব্যাংকের লসেল কী বুদ্ধি দেবে ব্যাংকে, যে ঠিক আছে ওটা তো ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম দিয়েছে না রায়টা, তো আমরা ডিস্ট্রিক্ট থেকে আমরা স্টেটে অ্যাপিল করব। 2016 সালে মামলাটা হয়েছে, 2018-19 সালে মামলা হয়েছে, 2024 সালে রায় এসছে, এবার ওরা স্টেটে যাবে, ওখানে 3 বছর ঝুলবে। হয়তো তাড়াতাড়ি হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এটাই বলছে যে ওখানেও সময় লাগবে। ওই 3 জন টাকাটা পেয়ে গেলে তো খুব ভালো, আর যদি ওই 3 জনকে ব্যাংক ভোগাতে চায়, ভোগাতে পারে, তারা ওই স্টেটে যাবে, স্টেট কনজিউমার রিড্রেসাল ফোরামে গিয়ে তারা অভিযোগ দায়ের করবে। অভিযোগ না মানে রায়ের এগেনস্টে তারা ওটার বিচার চাইতে পারে। তো আপনারাও গেলেন, কনজিউমার যে 3 জন কনজিউমার জিতেছে তারাও যাবে স্টেট কনজিউমারে, এবার সেখানে চললো, সেখানে একই রায় দেবে। এটা তো স্বাভাবিক, এটা তো অনৈতিক ব্যাপার করছে যে আপনি লকার ভাড়া নিয়েছেন ব্যাংকে, ব্যাংকের তো লাইবিলিটিস আছে, কিন্তু ব্যাংক নিজের লাইবিলিটিস ঝেড়ে ফেলছে। তো কিন্তু ঝামেলাটা আপনাকে ভোগাচ্ছে কীরকমভাবে, এবার ওই স্টেটের যা রায় হবে ওটা বেশ কিছু সময় লাগবে। ধরা যাক ওটা আপনার ফরে আসলো, রায়টা আপনার ফরে আসলো, আপনি ওখানেও 2-3 বছর লড়ে আপনার ফরে পেলেন, ব্যাংক আপনাকে টাকা দিতে বাধ্য, লকারের সোনাদানা দিতে বাধ্য। তো তারপরেও কিন্তু ন্যাশনাল কনজিউমার ফোরামে যাওয়ার একটা প্রভিশন আছে, তো সেখানেও সময় লাগতে পারে। আমার বলার উদ্দেশ্য আপনাদের ভয় পাওয়ানো নয়, বলার উদ্দেশ্য হলো আপনাদের হতাশাগ্রস্তও করা নয়। এই ভিডিওটির উদ্দেশ্য হলো এই ভিডিওটি দেখে আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সতর্ক হয়ে যান। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যদি কেউ লকার ভাড়া নেন আপনারা নিয়মিত লকারে চেক করতে থাকবেন, হ্যাঁ। আর এই এখন বলছি যে আপনারা ফিক্সড ডিপোজিট যারা রিফিক্স করবেন, ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টটা যারা রিফিক্স করবেন, তারা এইটা নিশ্চিন্ত করবেন যে আপনারা যে রিফিক্স করবেন যে টার্মে, সেটা যেন ব্যাংকেই টাকাটা যায়। এরকম যেন না হয় যে ব্যাংকের মধ্যে কিছু মার্কেটিং এক্সিকিউটিভদের কথায় ভুলে আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে আপনার ঘাম রক্ত জড়ানো টাকাটা দিয়ে দিলেন। আমার এই ভিডিওটির উদ্দেশ্য এইটাই, আপনাদের অ্যাওয়ার করা, হ্যাঁ, আপনাদের সচেতন করা। এই ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে। বিশেষত আমি জানি যদি 58 থেকে 65 এই এজ গ্রুপের কেউ এই ভিডিওটি দেখেন, তাদের অবশ্যই ব্যাংকে রিফিক্স করতে হয়। ব্যাংকে কেউ অবসর গ্রহণ করেছেন, অবসর গ্রহণের পর এককালীন বেশ কিছু টাকা পেয়েছেন হাতে, এবং আপনি বিশ্বাস করুন চাই না করুন, এখন ব্যাংকে প্রচুর প্রতারণা হচ্ছে এইরকম যে ওরা এই অবসর প্রাপ্ত কর্মচারীদের এককালীন যে টাকা সেটি হাতিয়ে নেওয়ার জন্য একদম বসে আছে, একদম বসে আছে। আপনারা দয়া করে খুব খুঁটিয়ে যে কাগজপত্রগুলো আপনারা পাচ্ছেন সেগুলো পড়বেন, পড়ে আপনারা ফিক্স করবেন। সেটা ব্যাংকে করতে পারেন, সেটা পোস্ট অফিসে করতে পারেন, হ্যাঁ। আপনারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যাচ্ছেন রাষ্ট্রের কাছে টাকা রাখবেন বলে, কিন্তু এখন বর্তমানে এমন একটি প্রতারণামূলক কর্মকাণ্ড বিবিধভাবে হচ্ছে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হচ্ছে। এটা ব্যাংকের মাধ্যমেই বলছি কারণ ব্যাংকের মধ্যে হচ্ছে, ব্যাপারটা ব্যাংকের মধ্যে হচ্ছে। তো আপনারা সতর্ক থাকুন, হ্যাঁ, কারণ একবার যদি আপনাদের কষ্টের টাকা বেহাত হয়ে যায়, সেই টাকা হয়তো ফিরিয়ে আনা যাবে, কিন্তু তার পেছনে এতটা পরিশ্রম, এতটা সময় যায় যে বেশিরভাগ মানুষই খুব হতাশ হয়ে পড়েন। তো আপনারা সতর্ক থাকুন, আপনারা ভালো থাকুন, হ্যাঁ, সর্বদা সজাগ থাকুন। আমি আমার চ্যানেলে এই রকম আরও কাজের ভিডিও আপনাদের কাছে আনবো। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখে সামান্য উপকৃত হবেন, তাহলেই আমি মনে করব যে আমার এই প্রচেষ্টা সফল হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।